তাহলে দেখো, তাহলে কেমিক্যাল বন্ড মূলত তিন প্রকার। একটা হচ্ছে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড মেটালিক বন্ড। তাহলে আয়নিক বন্ডকে বলা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ডকে বলা হচ্ছে ইলেকট্রন পেয়ার বন্ড, আর আরেকটা হচ্ছে মেটালিক বন্ড। এবার আমরা যে সিলেবাসটা আমরা এক্ষুনি লিখলাম, সেই সিলেবাসে দেখো আমরা কেমিক্যাল বন্ডিং 1 যেটা চ্যাপ্টারটা আমরা পড়া শুরু করলাম, সেখানে মূলত আমরা আয়নিক বন্ড এবং কেমিক্যাল কোভ্যালেন্ট বন্ড এই দুটো নিয়ে আলোচনা করব। আর মেটালিক বন্ডটা পরের ইউনিট মানে কেমিক্যাল বন্ড 2 তে পড়বো। সবই একসঙ্গে মানে পরপর পড়া হবে আর কি এই সেমিস্টারেই। তাহলে এই জিনিসগুলো আমরা পুরোটা এই সেমিস্টারে কভার করব, এবং তার সঙ্গে তো এমও থিওরিগুলো আছে এবং উইক ফোর্স যেগুলো, সেগুলো নিয়েও পড়াশোনা হবে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে কেমিক্যাল বন্ড হলো তাহলে একটা কেমিক্যাল ফোর্স যেটা কিনা মলিকিউলসকে ধরে রাখছে, অ্যাটমগুলোকে বা এগ্রিগেট করে রাখছে। এবার এই কেমিক্যাল বন্ড হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আয়নিক বন্ড, মানে সেখানে জাস্ট আয়ন পার্টিসিপেট করবে, সেখানে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলা হচ্ছে তাকে। কোভ্যালেন্ট বন্ড মানে যেখানে সমযোজী বন্ধন হবে, তার মানে ইলেকট্রন পেয়ার সেখানে ইনভলভ হবে, তার মানে তাকে বলা হয় ইলেকট্রন পেয়ার বন্ড। আর এটা হচ্ছে মেটালিক বন্ড। তো এখন আমরা সিলেবাস অনুযায়ী আমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ড নিয়ে আমরা আলোচনা করব, তারপর কোভ্যালেন্ট বন্ড নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ড যেটা, সেটা আমাদের বেশ এই দুটো জিনিস অনেকটাই ডিসকাস করতে হবে। আয়নিক বন্ডটা আমাদের বেশ কিছু লেকচার লাগবে, এখানে অনেক কিছু আছে। তারপর আমরা কোভ্যালেন্ট বন্ড, সেখানে আমরা অনেক কিছু আলোচনা করব, করে কেমিক্যাল বন্ডিং 1টাকে আমরা শেষ করব। তো এখন আমরা শুরু করছি হচ্ছে, হেডিং দাও আয়নিক বন্ড বা আয়নিক বন্ডিং। ওকে, লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আয়নিক বন্ড, এবার তুমি তো বললে যে কেমিক্যাল বন্ড বলতে কি বুঝি, সেটা তো তুমি বললে। এখন এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে আয়নিক বন্ড বলতে আমি কি বুঝি, যদি একদম খুব প্রাইমারি একটা ডেফিনেশন চাই তোমার কাছে, তাহলে আমি কি বলতে পারি? তাহলে স্যার ইলেকট্রো মানে মানে হ্যাঁ, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা দুটো চার্জড অ্যাটমকে ধরে রাখে, অপোজিটলি চার্জ, মানে ট্রান্সফার অফ অ্যাটম হয়, তাই জন্য দুটো ট্রান্সফার অফ ডিফারেন্টলি ইলেকট্রন, অপোজিট। ট্রান্সফার হ্যাঁ অফ ইলেকট্রন। ট্রান্সফার অফ ইলেকট্রনস হয়ে দুটো মানে অপোজিট চার্জ অ্যাটমকে ধরে রাখে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা। এক্স্যাক্টলি। তাহলে আয়নিক বন্ডিং বলতে আমি কি বুঝি? আয়নিক বন্ডিং বলতে এখানে যে প্রথম কথা সেটা হচ্ছে, একদম খুব ইম্পর্টেন্ট যে কথা, সেটা হচ্ছে ট্রান্সফারেন্স অফ ইলেকট্রন, যেটা তুমি বললে। ট্রান্সফারেন্স অফ ইলেকট্রন, ইলেকট্রন ট্রান্সফার হবে একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমে, এটা হতেই হবে। আয়নিক বন্ডিং এর এটা শর্ত। অন্যান্য বন্ডিং এর ক্ষেত্রে এটা শর্ত নয়, কিন্তু আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে যে দুটো অ্যাটম বন্ডিং এ পার্টিসিপেট করবে বা আয়নিক বন্ডিং এ পার্টিসিপেট করবে, তাদের মধ্যে অবশ্যই একটা ইলেকট্রন ট্রান্সফার হতে হবে একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমে, এটা হতেই হবে। ঠিক আছে? তাহলে ইলেকট্রন ট্রান্সফার যখন হবে দুটো অ্যাটমের মধ্যে, তাহলে যে অ্যাটমটা ইলেকট্রন ডোনেট করে দেবে, সেই অ্যাটমটা পজিটিভ চার্জ তৈরি করবে নিজের মাথায়। আর যে অ্যাটমটা ওই ইলেকট্রনটা গ্রহণ করবে, সেই অ্যাটমটার মাথায় একটা নেগেটিভ চার্জ এক্সট্রা করে তৈরি হবে। তাহলে এখন যদি একজন পজিটিভ চার্জ তৈরি করে, একজন নেগেটিভ চার্জ তৈরি করে, তাহলে অবশ্যই বুঝতে পারছো একটা ক্যাটায়ন তৈরি হচ্ছে আর একটা অ্যানায়ন তৈরি হচ্ছে, যারা অপোজিটলি চার্জড। এবার এই অপোজিট চার্জ যখন তৈরি হয়, তখন তুমি জানো যে অ্যাকর্ডিং টু কুলম্বস ল, অপোজিট চার্জগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে স্ট্রংলি। এই অ্যাট্রাকশনটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, কারণ এখানে চার্জ ইনভলভ। এবং এই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনটা ভীষণ স্ট্রং ফোর্স, যার ফলে ওই দুটো আয়ন একে অপরকে খুব জোরে শক্ত করে ধরে রাখে। ধরে রাখার ফলে একটা এগ্রিগেশন তৈরি হয়। এই এগ্রিগেশনের ফলে যে দুটো অ্যাটম বন্ধন যুক্ত আছে, তারা যে একে অপরকে ধরে রাখছে, এটাকেই বলা হয় আয়নিক ইন্টারাকশন বা আয়নিক বন্ডিং। তাহলে বেসিক যদি ডেফিনেশন বলা হয় আয়নিক বন্ডিং, তাহলে কি বলবে?
তাহলে আয়নিক বন্ড হলো একটা বন্ড যেটা কিনা তৈরি হচ্ছে বাই দ্য ট্রান্সফারেন্স অফ ইলেকট্রন ফ্রম ওয়ান অ্যাটম টু অ্যানাদার। ক্লিয়ার? তাহলে হ্যাঁ স্যার। an ionic bond is formed by the transference of electron from one atom to the other. বুঝছো? To the other. হয়েছে? আচ্ছা, এইবার আমরা যদি এই জিনিসটাকে আমরা একটা এক্সাম্পল ধরে নিই, ধরো মনে করো সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তার আগে আমি একদম ফান্ডামেন্টালি যেটা হচ্ছে, তাহলে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম ইলেকট্রন ট্রান্সফার হবে, তাহলে একটা এ অ্যাটম আর একটা যদি একটা বি অ্যাটম হয়, তাহলে এটা যদি আয়নিক বন্ড তৈরি করতে চায়, তাহলে ধরে নাও এ থেকে বি অ্যাটমে একটা ফুল ইলেকট্রন ট্রান্সফার হতে হবে, যার ফলে একটা এ প্লাস তৈরি হবে আর বি মাইনাস তৈরি হবে। এরা একে অপরকে ধরে রাখবে এবং এই ধরে রাখার ফলে তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনটা হবে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হবে, সেটাকেই আলটিমেটলি আমরা বলবো আয়নিক বন্ড। এটা আমরা ডেফিনেশনে বললাম। ঠিক আছে? এবার এই জিনিসটাকে আমরা যদি একদম একটা কম্পাউন্ড ধরে আলোচনা করি, তাহলে ব্যাপারটা আরো একটু সহজ হয়। সেটা হচ্ছে যে এইরকম, ধরো মনে করো Na, সোডিয়াম, আর আরেকটা হচ্ছে ক্লোরিন। দেখো কোনটাকে আমি একটু বড় করে দেখালাম কম্পারেটিভলি, সরি, ক্লোরিন। হ্যাঁ একটু বড় করে দেখালাম। হুম, আচ্ছা। তো তো ব্যাপারটা হচ্ছে যে মানে বড় মিন্স খুব বড় নয় আর কি, মোটামুটি কাছাকাছি আর কি, খুব বড় নয়। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো, যখন সোডিয়াম না, ভুল হলো, আমি তো বড় করে না, উল্টো হয়ে গেল। ক্লোরিনটাকে ছোট করে দেখাতে হবে, ক্লোরিন ডান দিকে আছে, ভুল বললাম, উল্টো হয়ে গেল। সোডিয়াম প্লাস হলে তখন ওটা হবে, আমি এটা আগে বলে দিয়েছি। সোডিয়ামটা বড়, ক্লোরিনটা হবে ছোট, কারণ ক্লোরিন ডান দিকে আছে। তো ক্লোরিন যদি ডান দিকে থাকে, তাহলে ডান দিকে গেলে সাইজটা কমে, তো ক্লোরিনটাকে আমি এই জন্য ছোট করে দেখালাম। আচ্ছা, এবার সোডিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে কি হবে, 1s2, 2s2, 2p6, 3s1, এটা হচ্ছে সোডিয়ামের কনফিগারেশন। আর ক্লোরিনের কনফিগারেশন কি? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। 17। তাহলে 17, আর সোডিয়ামের 11। তাহলে ক্লোরিনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, এইটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন তুমি বুঝতেই পারছো, যেহেতু ডান দিকে তুমি দেখতে পাচ্ছ 3s1 আর এটা 3p5, তাহলে অবভিয়াসলি কি ডান দিকে অবস্থিত একটা পিরিয়ডের, এটা থার্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে থার্ড পিরিয়ড এলিমেন্টে যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয়, সাইজটা কমে। তাহলে সাইজটা এখানে ধরো এলিমেন্টাল সাইজ যদি তুমি দেখো, তাহলে অবশ্যই
তোমার কি হবে না, সোডিয়ামটা গ্রেটার দেন ক্লোরিন হবে, এটা আমরা জানি। এবার যখন এই এলিমেন্টটা, যখন দেখো এই খেয়াল করো সোডিয়ামের যে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন সেখানে আছে 3s1। তো এই যে এলিমেন্টটা যাদের ভ্যালেন্সে লাস্টে একটা ইলেকট্রন আছে, তারা কি চাইবে, সোডিয়াম কি চাইবে বলো? আমরা পিরিয়ডিসিটির ওই কনসেপ্ট, একটা ইলেকট্রনকে ত্যাগ ইলেকট্রন করে দিয়ে দিতে। দিতে। ইলেকট্রনটাকে ও ছেড়ে দিতে চাইবে, মানে ইলেকট্রনটা ও রিমুভ করে দিতে চাইবে, যাতে করে, কেন ছাড়বে, কারণ তার আগে কনফিগারেশন রয়েছে NH2NP6, মানে 2s2 2p6, তাহলে যেটা কিনা একটা নোবেল গ্যাস কনফিগারেশন, তাই জন্য সে ইলেকট্রনটা ছেড়ে দেবে। তো ইলেকট্রনটা যখনই ছেড়ে দেবে সে সোডিয়াম প্লাস হবে, সোডিয়াম প্লাস যখনই হবে তার কনফিগারেশন হয়ে যাবে 1s2 2s2 2p6, যেটা কিনা একটা নিয়ন গ্যাস কনফিগারেশন, এবং কনফিগারেশনটা স্টেবল। তাই জন্য সোডিয়ামের সবসময় টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন ছেড়ে দেওয়ার। আর একই রকম ভাবে যদি ক্লোরিনকে আমরা দেখি, ক্লোরিন কি হবে? ক্লোরিন একটা ইলেকট্রন নিতে চাইবে। হ্যাঁ, কারণ তার একটা ইলেকট্রন যদি নেওয়া হয়, নেয়, তাহলে 3s2 3p6 মানে নোবেল গ্যাস আর্গন কনফিগারেশন সে পাবে। তাহলে সে একটা ইলেকট্রন তার যদি নেয়, তাহলে তার কনফিগারেশনটা হচ্ছে Cl মাইনাস হয়ে যাচ্ছে। Cl মাইনাস মানে 1s2 2s2 2p6 3s2 3p6। বোঝা গেল? এবার বলো তো দেখি, এই যে নতুন কনফিগারেশনটা হলো আয়নের, তাহলে এই আয়নের, দুটো আয়নের ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের কি পরিবর্তন হবে, মানে কার ক্ষেত্রে বাড়বে আর কার ক্ষেত্রে কমবে বল? যখন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে যাচ্ছি, তখন জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে, কারণ প্রোটন ইলেকট্রনের থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে জেড এফেক্টিভ এখানে ইনক্রিজ করবে। এক্ষেত্রে কি হবে? জেড এফেক্টিভ ডিক্রিজ করবে, কারণ কি, অ্যানায়ন হচ্ছে ইলেকট্রন প্রোটনের থেকে বেশি হয়ে যাচ্ছে। তো জেড এফেক্টিভ বেড়ে গেলে কি হয়, নিউক্লিয়াস আউটার ইলেকট্রনগুলোকে নিজের দিকে জোরে টেনে ধরে। তো যদি জোরে টেনে ধরে, তাহলে তার সাইজ কি হবে, সোডিয়ামের ডিক্রিজ থেকে করবে। সোডিয়ামের প্লাসের সাইজটা কি হয়ে যাবে, ডিক্রিজ করবে। এবার ক্লোরিনের ক্ষেত্রে কি হবে সাইজটা, ক্লোরাইডের ইনক্রিজ করবে। সাইজটা ইনক্রিজ করবে, কারণ জেড এফেক্টিভ কমে যাচ্ছে মানে অ্যাট্রাকশন কমে যাচ্ছে, আর সাইজটা তাহলে বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2য় নম্বর কথা যেটা, সেটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করো এক্সট্রা আর একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে তার সোডিয়ামে 3s যে শেলটা ছিল, সেই সোডিয়াম প্লাস যখন হচ্ছে, সেই 3s শেলটা কিন্তু আর থাকছে না। তাহলে এখন তার ভ্যালেন্স শেল হয়ে গেল 2, তাহলে ভ্যালেন্স শেল 3 থেকে হয়ে গেল 2, তাহলে একটা শেল কি হচ্ছে না, রিমুভ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে একটা শেল যদি ভ্যানিশ হয়ে যায়, আবার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যায়, তাহলে সাইজটা কিরকম চেঞ্জ হবে, সাইজটা অনেকটাই ছোট হয়ে যাবে। কারণ এখানে দুটো ফ্যাক্টর একসঙ্গে কাজ করছে। একটা হচ্ছে শেল রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে একটা শেল যদি চলে যায়, তাহলে তার ধরুন সাইজটা অনেকটা কমবে, প্লাস জেড এফেক্টিভ বেড়ে যাওয়ার জন্য সাইজটা আরো কমে যাবে। আলটিমেটলি দুটো এফেক্ট একসঙ্গে কাজ করলে সোডিয়াম প্লাসের সাইজটা সোডিয়ামের থেকে অনেকটাই কমে যাবে। বোঝা গেল? তো সোডিয়াম, যে সোডিয়ামটা আগে বড় ছিল ক্লোরিনের থেকে, এখন সেই সোডিয়ামটা ক্লোরিনের থেকে ছোট হয়ে যাবে, মানে ক্লোরাইডের থেকে সোডিয়াম প্লাস ক্যাটায়নটা ছোট হয়ে যাবে। আর ক্লোরিনটা যেহেতু জেড এফেক্টিভটা কমে যাচ্ছে, তাই জন্য ক্লোরিনের সাইজটা বা ক্লোরাইডের সাইজটা বড় হয়ে যাবে। তার মানে এখানে যখন সাইজের অর্ডারটা তুমি দেখবে, তার মানে জাস্ট তুমি রিভার্স সাইজটা তুমি দেখতে পাবে। আগে সোডিয়াম গ্রেটার দ্যান ক্লোরিন ছিল, এখন Cl মাইনাস কিন্তু সোডিয়াম প্লাসের থেকে বড়, তাই তো? তাহলে এখানে
দুটো ঘটনা একসঙ্গে ঘটছে, 1 3s নয়, only 3s shell is removed, 3s shell is removed এবং জেড এফেক্টিভ ইনক্রিজ করছে। এই দুটো ঘটনার কারণে সাইজটা অনেকটাই কমে যাচ্ছে, সাইজটা অনেকটা কমে গিয়ে ক্লোরাইডের থেকে ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার এই যে দুটো তুমি আয়নকে দেখতে পাচ্ছ, এরা তো ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়ে গেল, এইটাকে আমরা বলবো ক্যাটায়ন, এইটাকে বলবো আমরা অ্যানায়ন। এবার অ্যাকর্ডিং টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বিক ল সেটা কি বলে, তাহলে এই দুটো অপোজিট চার্জ কি করবে একে অপরকে, এরা অ্যাট্রাক্ট করবে, করে তারা কাছাকাছি আসবে। কাছাকাছি আসবে, এবং এই কাছাকাছি আসবে কিসের দরুন, ডিউ টু কুলম্বিক ইন্টারঅ্যাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনের দরুন তারা কাছাকাছি আসবে, এবং এই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনকে আলটিমেটলি বলা হয় আয়নিক। ওকে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল তোমার আয়নিক বন্ডিং এর বেসিক কথা, একদম ফান্ডামেন্টাল কথা, যে আয়নিক বন্ডিং আমরা কি বুঝি আয়নিক বন্ডিং বলতে। আচ্ছা, এইবার আমরা জাস্ট এইখানে ডিসকাস করতেই হবে সেটা হচ্ছে, একটা ভালো আয়নিক বন্ডিং হতে গেলে ভালো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হতে হবে, এটা আমরা বুঝতে পারলাম। যত ভালো কুলম্বিক ইন্টারাকশন হবে বা যত ভালো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হবে, তত ভালো আয়নিক বন্ড, শক্তপোক্ত আয়নিক বন্ড হবে। এবার ভালো ইলেকট্রোস্ট্যাটিক বন্ড হতে গেলে ভালো চার্জ তৈরি হতে হবে, তাহলে এই ভালো চার্জ যদি না হয় তাহলে কিন্তু ভালো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ ইন্টারাকশন হবে না, তাহলে আয়নিক বন্ডিংটা উইক হবে। তাহলে একটা ভালো আয়নিক বন্ডিং হতে গেলে বা শক্তপোক্ত আয়নিক বন্ডিং হতে গেলে ভালো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন দরকার, এবং ভালো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের জন্য তোমার চার্জটা একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ চার্জ তোমার হতে হবে। তাহলে এই যে জিনিসটা, তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি, তাহলে এই ভালো একটা আয়নিক বন্ড হতে গেলে কি কি শর্ত বা কোন কোন ফ্যাক্টর এখানে ইনফ্লুয়েন্স করে, তাহলে তুমি কি বলবে? তাহলে আমরা সেই জিনিসটা আমরা একটু দেখে নেব এবার। দেখো, তাহলে আমরা এখন একটু আলোচনা করে নেব যে ফ্যাক্টরস factors influencing the formation of ionic bonds. Factors influencing the formation of ionic bonds কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? দেখো, একদম সিম্পল, একদম খুব সহজ করে ব্যাপারটাকে ভাবতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা বলো যে একজন তো ইলেকট্রন ডোনেট করছে, তাই না? ইলেকট্রনটা কোথা থেকে কোথায় ডোনেট হচ্ছে? এই ক্ষেত্রে আমরা দেখলাম সোডিয়াম থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রনটা ডোনেট ট্রান্সফার হচ্ছে, তাহলে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে ফ্রম সোডিয়াম টু ক্লোরিন। আচ্ছা, তাহলে এখানে ডোনার কে? সোডিয়াম। 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 হ্যাঁ, তাহলে অন্য কম্পাউন্ড হলে অন্য কোনো মেটাল হবে। আচ্ছা, তাহলে এই যে ডোনার যে ক্যাটায়নটা তৈরি করে, সে ভালো ক্যাটায়ন কখন তৈরি করবে? যখন ভালো ইলেকট্রন ডোনেট করবে, তাই না? যত ভালো ইলেকট্রন ডোনেট করতে চাইবে তত সে রিডিলি ক্যাটায়ন তৈরি করতে পারবে, এবং যত ভালো ক্যাটায়ন তৈরি হবে তার মানে কুলম্বিক ইন্টারাকশনে সে একটা ভালো রোল প্লে করবে। এখন এই যে ইলেকট্রন ডোনেট করা, তাহলে যত সহজে ইলেকট্রন ডোনেশনটা হবে
তত ভালো তাড়াতাড়ি ক্যাটায়নটা তৈরি হবে, মানে তত ক্যাটায়ন ফর্মেশন টেন্ডেন্সি তার ভালো হবে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা ঠিক কোন পিরিয়ডিক প্রপার্টিজের উপর ডিপেন্ড করে বলা যায় যে সে ভালো ইলেকট্রন ট্রান্সফার হবে, করবে নাকি করবে না, কোন পিরিয়ডিক প্রপার্টি কি দেখে চিনবো যে সে ভালো ইলেকট্রন ডোনেট করতে পারে কি পারে না, কি ভ্যালু দেখে? ইলেকট্রন ডোনেট করার তার টেন্ডেন্সি আছে না নেই? আয়নাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি, ভেরি গুড। আয়োনাইজেশন এনার্জিটা দেখে আমরা বলতে পারবো যে সে ভালো ইলেকট্রন ডোনেট করতে পারবে কি পারবে না, ইলেকট্রন ডোনেট করতে চায় কি চায় না। এবার ইলেকট্রন ডোনেট করতে চাই হতে হবে, ভালো ইলেকট্রন ডোনেট করতে চাই হতে হবে। তাহলে ভালো ইলেকট্রন ডোনেট করতে চাওয়া তার মানেটা তার আয়োনাইজেশন এনার্জিটা কেমন হতে হবে? কম হতে হবে। কম হতে হবে। তাহলে আয়োনাইজেশন এনার্জিটা যত কম হবে তত সে তাড়াতাড়ি ইলেকট্রনটা ছেড়ে দেবে, আর তাড়াতাড়ি ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সে ক্যাটায়ন তৈরি করবে। তার মানে খুব ভালো ক্যাটায়ন তৈরি হতে গেলে বা ভালো আয়নিক বন্ডিং হতে গেলে ভালো যে ক্যাটায়নটা তৈরি হতে হবে তার জন্য অবশ্যই এলিমেন্টার আয়োনাইজেশন এনার্জিটা ভীষণ কম হতে হবে, তাহলেই ভালো আয়নিক বন্ডিং তৈরি হবে। তাহলে যে ক্যাটায়ন ফর্ম হবে সেই ক্যাটায়নের যে এলিমেন্ট তার আয়োনাইজেশন এনার্জিটা যতটা সম্ভব কম হতে হবে। তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে এইটা। তাহলে দি এলিমেন্টস which have low IE বা ionization energy are the best members to form cations. Okay? তাহলে এই ক্যাটাগরিতে এক্সাম্পল হিসেবে আমরা কাদেরকে ফেলতে পারি বলো তো দেখি, যাদের লো আয়োনাইজেশন এনার্জি, কারা পিরিয়ডিক প্রপার্টি? গ্রুপ 1, গ্রুপ 2। গ্রুপ 1, গ্রুপ 2 মানে পিরিয়ডিক টেবিলে যত বাম দিকে থাকবে, লেফট হ্যান্ড সাইডে যত থাকবে তত তার আয়োনাইজেশন এনার্জিটা লো হবে, আর আয়োনাইজেশন এনার্জি লো হওয়াটা ভীষণ জরুরি ক্যাটায়ন ফর্মেশনের জন্য। তার মানে এক্সাম্পল হিসেবে বেস্ট এক্সাম্পল টু ফর্ম ক্যাটায়নস ইজ অ্যালকালি and alkaline earth metals. Alkali and alkaline earth metals. Sound off করে দাও যারা। Alkali and alkaline earth metals. তাহলে গ্রুপ 1, গ্রুপ 2। না না এটা নিয়ে না। হ্যাঁ বিশালই। সাউন্ড অফ করো, কারণ সাউন্ড অন আছে। আচ্ছা, তাহলে 2 নম্বর কি হবে? দেখো 2 নম্বর হচ্ছে যে অ্যানায়ন ফর্ম করবে তার কি প্রপার্টি থাকতে হবে? অ্যানায়ন যে ফর্ম করবে তার অ্যাকসেপ্টেন্স টেন্ডেন্সি, হ্যাঁ ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স টেন্ডেন্সি, ইলেকট্রন নেওয়ার ক্ষমতা, যত ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বাড়বে তত অ্যানায়ন ভালো তৈরি করবে। তাহলে কি হবে? সে ইলেকট্রন ভালো নেবে মানে তার পিরিয়ডিক প্রপার্টি কি হতে হবে, কিরকম, কোন পিরিয়ডিক প্রপার্টিটা সে শো করবে? ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হতে হবে। ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হতে হবে। তার মানে দ্য এলিমেন্ট হুইচ হ্যাভ হাই ইলেকট্রন অ্যাফিনিটি, যার ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি সে সবচেয়ে ভালো অ্যানায়ন তৈরি করতে পারে। তার মানে দি এলিমেন্ট which have high electron affinity
তো তোমার সে আধার কার্ড এখন are the best members ওটা বের করো তো। to form তোমার তো এমনি উঠতে হবে ওখান থেকে, ওঠো। ওইগুলো করে নাও anions. নিয়মিত। তো তুমি বারবার এ করছি ওই আধার কার্ড এ হবে বলেই তো আমি করে নিচ্ছি। এরপর To form anions. সিরিয়ালে বলেই তো দেরি করছি। ও তো আর ক্লাস তৃষা তোমার সাউন্ড অফ করো। আচ্ছা, তাহলে এটা হলো, তাহলে the element which have high electron affinity are the best members to form the anions. Okay? আচ্ছা, তাহলে দেখো এর এক্সাম্পল যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি কি বলবে? হাই ইলেকট্রন অ্যাফিনিটি ওয়ালা এলিমেন্ট, তাহলে কি হবে? চ্যালকোজেন হ্যালোজেন। 617 হ্যাঁ হ্যাঁ বলো 617 এলিমেন্ট। কারা? চ্যালকোজেন হ্যালোজেন। হ্যাঁ, সবচেয়ে ভালো ভালো কাই হবে? বেস্ট যদি বলি হ্যালোজেন। হ্যালোজেন। কারণ মনে আছে যে পিরিয়ডিক প্রপার্টিজে আমরা যখন ইলেকট্রন অ্যাফিনিটি পড়ছিলাম, যে টেবিলটা করেছিলাম, সেখানে সবচেয়ে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাফিনিটি কাদের বলেছিলাম? সেটা কিন্তু হ্যালোজেন। হ্যালোজেন মৌল ক্ষেত্রে। হ্যাঁ, হ্যালোজেন সবচেয়ে বলেছিলাম। একটা কোশ্চেনও তোমাদের ছিল যে হ্যালোজেন সবচেয়ে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাফিনিটি দেখায় কেন? কারণ হ্যালোজেনের একটা ইলেকট্রন নিলে তবে সে নোবেল গ্যাস কনফিগারেশন পায়, তাই জন্য সে খুব মানে তার হাই ইজ থাকে বা হাই টেন্ডেন্সি থাকে যে ইলেকট্রন নেওয়ার। তো ওই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি ম্যাক্সিমাম হ্যালোজেনের ক্ষেত্রে। তাই সবচেয়ে বেস্ট মেম্বার্স কাদেরকে বলবো? হ্যালোজেন্স। ওকে, এবার এছাড়া তো চালকোজেন টালকোজেন তো হবেই, কিন্তু হ্যালোজেনটা হচ্ছে বেস্ট। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর 3 নম্বর ফ্যাক্টর যেটা, সেই 3 নম্বর ফ্যাক্টরটা কি? 3 নম্বর ফ্যাক্টরটা তুমি খেয়াল করো, এখানে সোডিয়াম এবং ক্লোরিন যে দুটো এলিমেন্টকে আমরা নিয়েছিলাম, সেই দুটো এলিমেন্টের মধ্যে কার সাইজ বড়? স্যার সোডিয়ামের। সোডিয়াম এলিমেন্টের সাইজটা আমি জিজ্ঞেস করেছি, ক্যাটায়ন নয়। তাহলে এলিমেন্ট যদি হয় তাহলে সোডিয়াম বড়, তাহলে সোডিয়ামটা বড়, ক্লোরিনটা ছোট। তাহলে এটা হলে সুবিধাটা কি বলতো? কি বলতে পারবে? সাইজ বড় হলে কি হয়? সহজে ইলেকট্রন ত্যাগ করে, তাই তো? আর সাইজ যে ছোট সে সহজে ইলেকট্রন নেয়। তো এটাও একটা তোমার ফ্যাক্টরস যে যে ক্যাটায়ন ফর্ম করবে যে এলিমেন্টটা, তার সাইজটা যে অ্যানায়ন ফর্ম করবে তার এলিমেন্টের সাইজের থেকে একটু বড় হতে হবে, হলে তাহলে ভালো হবে। যেমন সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে সোডিয়ামটা বড় ক্লোরিনের তুলনায়। তাহলে তাহলে অ্যাটম যে ক্যাটায়ন তৈরি করবে, অ্যাটমটা, হ্যাঁ ক্যাটায়নটা নয়, ক্যাটায়ন তৈরি করবে যে অ্যাটমটা, তার সাইজ অ্যানায়ন তৈরি করবে যে অ্যাটমটা তার থেকে বড় হতে হবে। এটা হচ্ছে সাইজ। এখানে একটু সাইজ বলে লিখে দাও, সাইজ। এটা হতে হবে। এক্সাম্পল, Na greater than Cl in NaCl। হয়েছে? লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ফর্মেশন অফ আয়নিক বন্ড। তার মানে যে এলিমেন্টটা ক্যাটায়ন তৈরি করবে তার আয়নাইজেশন এনার্জিটা লো হতে হবে, আর যে এলিমেন্টটা অ্যানায়ন তৈরি করবে তার ইলেকট্রন অ্যাফিনিটিটা হাই হতে হবে, এবং যে এলিমেন্টটা ক্যাটায়ন তৈরি করবে তার সাইজটা যে এলিমেন্টটা অ্যানায়ন তৈরি করবে তার থেকে একটু বড় হতে হবে। এই ফ্যাক্টরগুলো যদি কাজ করে তাহলে সেইটা সবচেয়ে ভালো আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। যেমন দেখো NaCl এর ক্ষেত্রে এই তিনটে জিনিসই কিন্তু মিলে যাচ্ছে, এবং তিনটে জিনিস মিলে যাচ্ছে কেন? কারণ সোডিয়ামটা হচ্ছে অ্যালকালি মেটাল, ক্লোরিনটা হ্যালোজেন, আর সোডিয়ামটা ক্লোরিনের থেকে বড়। তিনটে ফ্যাক্টরি কিন্তু মিলে যাচ্ছে, তাই জন্য সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা খুব ভালো আয়নিক কম্পাউন্ড এবং খুব শক্তপোক্ত আয়নিক কম্পাউন্ড, যার মেল্টিং পয়েন্ট কিন্তু ভীষণ হাই। মেল্টিং পয়েন্ট কেন হাই? কারণ তারা খুব সহজে
খুব স্ট্রংলি তারা একে অপরকে ধরে রাখে, তাই তারা গলানো যায় না তাদেরকে। তাই জন্য সোডিয়াম ক্লোরাইডকে খুব স্ট্রং মানে আয়নিক কম্পাউন্ড বলা হয়। আচ্ছা, এখন তাহলে এই হলো আমাদের প্রাথমিক ফ্যাক্টরসগুলো আমরা আলোচনা করলাম, যে কোন কোন ফ্যাক্টরের উপর আয়নিক কম্পাউন্ডের বা আয়নিক বন্ড ডিপেন্ড করে। নেক্সট আমরা যেটা ডিসকাস করব, যে আয়নিক কম্পাউন্ড ধরো তৈরি হয়ে গেল, এই বিভিন্ন আয়নিক কম্পাউন্ডগুলো আমরা যে দেখি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই যে যত আয়নিক কম্পাউন্ড আমরা দেখি, এই আয়নিক কম্পাউন্ডগুলোর জেনারেল কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বা কি কি প্রপার্টি তারা শো করে, তারা কীরকম আচরণ করে, হ্যাঁ, সেই জিনিসগুলো আমাদের একটু আলোচনা করতে হবে। তাহলে আমরা এখন আলোচনা করব জেনারেল ক্যারেক্টারিস্টিক্স of ionic compounds. Ionic compounds. General characteristics of ionic compounds. ঠিক আছে, লিখেছো? আচ্ছা, প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ড বা আয়নিক কম্পাউন্ড ফরমেশনে যে প্রথম যে মেন কথা সেটা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডে একটা কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হয়। এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক, এটা হতেই হবে। আমরা আগেও বলেছি যে আয়নিক কম্পাউন্ডে একটা স্পিসিস থেকে আর একটা স্পিসিসে ইলেকট্রন ট্রান্সফার হবে, যেটা হচ্ছে কমপ্লিট, ইনকমপ্লিট নয়, কমপ্লিট, একটা মাথা থেকে আরেকটা মাথায় চলে যাবে, যার ফলে একটা ক্যাটায়ন তৈরি হবে, একটা অ্যানায়ন তৈরি হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া বা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা বলতে পারি কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস from one species to the other. এটা হতে হবে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস ফ্রম ওয়ান স্পিসিস টু আদার। এটা তো আমরা আগেও ডিসকাস করছি, যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হয়। তাহলে এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নন ডিরেকশনাল কম্বাইন্ড ফোর্স। নন ডিরেকশনাল কম্বাইন্ড ফোর্স, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। নন ডিরেকশনাল কম্বাইন্ড ফোর্স যেটা, সেটা হচ্ছে এইরকম। নন ডিরেকশনাল মানে কি, কোনো দিক নেই। ধরো মনে করো যে এটা একটা ক্যাটায়ন, তাহলে এই ক্যাটায়নটা একটা পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটা কি করে না, এর একটা ক্ষেত্র আছে যেটা ইনফাইনাইট পর্যন্ত সেপারেটেড, ইনফাইনাইট পর্যন্ত তুমি এর এফেক্টটা দেখতে পাবে। এবার এই ইনফাইনাইট পর্যন্ত যে এর বাউন্ডারিটা আছে, এর মধ্যে যদি কোনো পজিটিভ চার্জ আসে তাহলে সে রিপিল করবে তাকে, মানে যদি পজিটিভ চার্জ আসে তাকে রিপিল করবে, আর যদি নেগেটিভ চার্জ আসে তাকে অ্যাট্রাক্ট করবে, তাই তো? এবং এই অ্যাট্রাকশানের দরুন যদি অপোজিট চার্জ হয় মানে নেগেটিভ চার্জ আসে, তার অ্যাট্রাকশানের দরুন তারা এগ্রিগেট তৈরি করবে বা কাছাকাছি আসবে, দ্যাট ইজ কল্ড নন ডিরেকশনাল কম্বাইন্ড ফোর্স। এবার নন ডিরেকশনাল কেন? কারণ এর পার্টিকুলার কোনো ডাইরেকশন নেই যে শুধুমাত্র এই ওয়াই অ্যাক্সিস বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর আসলেই হবে বা জেড অ্যাক্সিস বরাবর আসলেই হবে, এরকম না। যে কোনো ডাইরেকশন থেকেই যদি আসে তাহলে সে সমান পরিমাণ ফোর্স ক্রিয়েট করবে, এবং সেই ফোর্সটা হচ্ছে কুলম্বস ল ফলো করবে, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ প্লাস
কিউ মাইনাস বাই 4 পাই ইপসিলন নট আর স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ফলো করবে, যেখানে কিউ ওয়ান বা এবার কিউ প্লাস কিউ মাইনাস এরা হচ্ছে চার্জ অফ ক্যাটায়ন and anion respectively, আর আরটা হচ্ছে ইন্টারআয়নিক সেপারেশন বা ইন্টারআয়নিক ডিস্টেন্স। ইন্টারআয়নিক ডিস্টেন্স আর ইপসিলন নটটা পারমিটিভিটি অফ দি ভ্যাকুয়াম। তার মানে এখানে যে তাহলে বুঝতেই পারছো যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক এবং সেটা ইকুয়ালি প্রবাবল ইন অল ডিরেকশন। যে কোনো ডাইরেকশন থেকেই যদি ক্যাটায়ন অ্যানায়নগুলো আসে তারা একই পরিমাণ ফোর্স ক্রিয়েট করবে। তাহলে আমরা বলতে পারি the attractive force between the cation and anion is purely electrostatic in nature, and it is equally probable in all direction. In all directions. হয়েছে? লিখেছো? হ্যাঁ হ্যাঁ, স্যার। স্যার। 3 নাম্বার যেটা আমরা আলোচনা করব এবার, তাহলে নন ডিরেকশনাল কম্বাইন্ড ফোর্স হলো। এবার 3 নাম্বার যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট, আচ্ছা ফিজিক্যাল স্টেট বলতে কি বোঝায়? সে সলিড অবস্থায় থাকে নাকি লিকুইড অবস্থায় থাকে নাকি গ্যাসিয়াস স্টেটে থাকে, ঠিক আছে, এইটা নর্মাল টেম্পারেচার। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো অন্যান্য কম্পাউন্ড যেগুলো হয় কোভ্যালেন্ট বন্ড বা এই ধরনের বন্ড যাদের ক্ষেত্রে হয় তারা দেখবে লিকুইড স্টেটে থাকে, অনেকে আবার গ্যাসিয়াস স্টেটে থাকে, এরকম তুমি দেখেছো। তো কিন্তু আয়নিক কম্পাউন্ড যারা তারা সবসময় ক্রিস্টাল ফর্মে থাকে বা সলিড স্টেটে থাকে, সলিড ক্রিস্টালাইন ফর্মে থাকে। তো এইটা এই যে সলিড স্টেটে থাকা এইটার পিছনে লজিকটা কি যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি কি বলবে? কেন তারা সলিড স্টেটে থাকে, তারা কেন লিকুইড স্টেটে বা গ্যাসিয়াস স্টেটে পাওয়া যায় না আয়নিক কম্পাউন্ডকে, কেন তারা সলিড স্টেটে থাকে? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি কি বলবে? ওই আয়নগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা ওটা খুব হাই হয় তো। হ্যাঁ, কেন হাই? হাই কেন? কারণ একটা ইলেকট্রন পুরোপুরি ট্রান্সফার হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে না মানে হাই মিন্স এদের মধ্যে যে ফোর্সটা আছে সেটা কি ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই তো? হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক। হ্যাঁ, এবার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমরা জানি স্ট্রং ফোর্স, তো স্ট্রং ফোর্স দ্বারা এরা বাউন্ড থাকে। তো যেহেতু স্ট্রং ফোর্স দ্বারা বাউন্ড থাকে
তাহলে খুব শক্তপোক্তভাবে একটা আয়ন আর একটা আয়নকে ধরে রাখে, তার মানে তারা খুব কাছাকাছি থাকে। আর যত কাছাকাছি থাকবে আয়নগুলো, তাহলে কি হবে, তাদের ডেনসিটি কি হবে, ডেনসিটি কি হবে, বেশি হবে। বেশি হবে। তাহলে ডেনসিটি যদি বেশি হয়, তাহলে সবসময় যত ডেনসিটি বেশি হবে তত সলিডিফাই করবে। আর যত তোমরা আয়নকে দূরে দূরে পাঠিয়ে দেবে, আয়নগুলো যদি দূরে দূরে থাকতো, তাহলে তারা কি হয়ে যেত, লিকুইফাই করে যেত, লিকুইড স্টেটে চলে যেত। আরো দূরে দূরে চলে গেলে কি হতো, গ্যাসিয়াস স্টেটে চলে যেত। তো যেহেতু এখানে স্ট্রং ফোর্স আছে, এই স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশনের দরুন আয়নগুলো যেহেতু খুব কাছাকাছি চলে আসে, ডেনসিটি যেহেতু খুব বেশি হয়, তার ফলে এই আয়নিক কম্পাউন্ডগুলো কিন্তু সলিড স্টেটে এক্সিস্ট করে। এবং শুধু সলিড স্টেটে না, তারা ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিক্যাল প্যাটার্ন দেখায়। ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিক্যাল প্যাটার্ন মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন যেটা সুন্দরভাবে অ্যারেঞ্জড, সেরকম একটা প্যাটার্ন তারা দেখায়। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডে দেখো, আমি জাস্ট একটা সিম্পল যদি ছবি দেখাই, সোডিয়াম ক্লোরাইড, তাহলে এই যদি সোডিয়াম প্লাস হয়, এই যদি সোডিয়াম প্লাস হয়, তাহলে এর চারিদিকে ক্লোরিন গুলো কেমন থাকবে আমরা সবাই জানি। কটা ক্লোরিন থাকে একটা সোডিয়ামের পিছনে, মানে পাশে, চারিপাশে, জানো? 6টা। 6টা। তাহলে 6টা ক্লোরিন এইভাবে তারা তার চারিপাশে ঘিরে থাকে। থ্রি ডাইমেনশন। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে সব ক্লোরিন। ঠিক আছে, এইটা হচ্ছে ক্লোরিন। যেখানে দেখো ক্লোরিনগুলো সব গায়ে 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 একদম সোডিয়ামকে টাচ করে চারিদিকে ঘিরে আছে থ্রি ডাইমেনশনালি। আমরা যদিও থ্রি ডাইমেনশনাল এখানে দেখাতে পাচ্ছি না, কিন্তু মনে করো 6 সাইড দিয়ে এরকমভাবে ধরে রেখেছে সব দিক দিয়ে। তাহলে এটা আমরা সোডিয়াম ক্লোরাইডে দেখলাম, সোডিয়ামের চারিদিকে ক্লোরিনগুলো ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিতে 1:6 প্যাটার্ন, 1:6 রেশিওতে আছে। তার মানে সোডিয়াম আর ক্লোরিন তাদের রেশিও হয় সবসময় 1:6। ঠিক তেমনি একটা ক্লোরিন যখন থাকে, হ্যাঁ, একটা ক্লোরিন যখন থাকে, তার চারিপাশেও তোমার সোডিয়ামগুলো 6টা করে থাকে। ঠিক আছে, এরকম ভাবে 6টা সোডিয়াম প্লাস আবার তার আবার এরকম ভাবে ঘিরে থাকে। তাহলে এখানেও তোমার Cl মাইনাস আর Na প্লাসের রেশিওটা হচ্ছে 1:6। তার মানেটা কি, একটা সোডিয়ামের চারিদিকে 6টা ক্লোরাইড থাকে, আবার একটা ক্লোরাইডের চারিদিকে 6টা সোডিয়াম থাকে। এটা তুমি যে কোনো নেটে সার্চ করে যে কোনো একটা সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালের জিওমেট্রিটা তুমি একটু দেখে নেবে, থ্রি ডাইমেনশনাল, সেখানে আরো ভালো বুঝতে পারবে। দেখবে যে তুমি গুনে দেখবে একটা সোডিয়ামের চারিদিকে 6টা ক্লোরিন আছে, আবার প্রত্যেকটা ক্লোরিনের চারিদিকে আবার 6টা সোডিয়াম আছে। হ্যাঁ, যে কোনোভাবে তুমি এটা সার্চ করে দেখে নিতে পারবে। ক্লিয়ার? তার মানে এইটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিক্যাল প্যাটার্ন। তুমি একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট তুমি দেখতে পাবে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালে, এবং তার মানে
একটা ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিক্যাল প্যাটার্ন যখন দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যদি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে তাহলে অবশ্যই তারা একটা সলিড স্টেটে বিলং করবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে লেখো ডিউ টু নন directional nature of the ionic forces, the ionic compounds form ionic compounds form 3D crystalline solid with well defined geometrical pattern. ঠিক আছে, ছবিটা এঁকে নাও আর এটা লেখো, হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে ফিজিক্যাল স্টেট, তাহলে আয়নিক কম্পাউন্ডের কি হবে, সলিড স্টেট। ঠিক আছে, তাহলে সলিড স্টেটটা হচ্ছে তারা তৈরি করে ক্রিস্টালাইন সলিড, এটা হচ্ছে তার ফিজিক্যাল স্টেট। কেন? কারণ স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিক্যাল প্যাটার্ন। এই ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিক্যাল প্যাটার্ন এটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করবো এরপরে। এখানে অনেক কিছু বলার আছে এই জিওমেট্রিক্যাল প্যাটার্ন নিয়ে, সেখানে আমরা রেডিয়াস রেশিও ক্যালকুলেট করবো, ল্যাটিস এনার্জি এটসেট্রা ক্যালকুলেট করবো, হ্যাঁ সেগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এরপরে তাহলে আমাদের কি কি হলো, আমাদের হলো কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হতে হবে। আচ্ছা, নন ডিরেকশনাল কম্বাইন্ড ফোর্স মানে যে কোনো দিক থেকে আয়ন আসলে সমান পরিমাণ ফোর্স অফ অ্যাট্রাকশন মানে ফিল করবে। আচ্ছা, ফিজিক্যাল স্টেট হচ্ছে এটা সলিড। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। স্যার 4 হবে। 4 হবে, 4 হবে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। আচ্ছা আচ্ছা, বলো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে তড়িৎ পরিবাহিতা এদের কেমন হবে, কেউ বলতে পারবে? স্যার এটা তড়িৎ গুড, পরিবহন মানে করবে। ভালো হবে স্যার। খুব ভালো হবে। মানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি একটা ক্রিস্টাল নাও, নিয়ে তার মধ্যে তড়িৎ পরিবহন করো, কেমন হবে? পিওর সোডিয়াম ক্লোরাইড। স্যার ভালো হবে। খুব ভালো হবে বলছো, তাই তো? সবাই একমত? হ্যাঁ স্যার। জল দিলে ভালো হবে। স্যার জল দিতে হবে। পিওর সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, হ্যাঁ হ্যাঁ স্যার জল দিলে ভালো হবে। পিওর সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল উইদাউট ওয়াটার, ওয়াটার না মানে পিওর সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, জল ছাড়া। না স্যার তখন হবে না কেন পরিবহন, কেন? কারণ চার্জগুলো টাইটলি বাউন্ড হয়ে থাকে, চার্জগুলো চলাচল করতে পারবে না। বাহ, ভেরি গুড। চার্জগুলো কন্ডাক্ট করতে পারবে না। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে আমরা সবাই জানি যে চার্জ কি হতে হবে, কন্ডাক্ট হতে হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানে ট্রান্সফার হতে হবে, চার্জটাকে কন্ডাক্ট হতে হবে, চলমান চার্জ হতে হবে। স্থির চার্জ কখনো কারেন্ট ফ্লো করতে পারে না। এবার আমরা একটু জাস্ট আগের পয়েন্টেই আমরা আলোচনা করলাম যে ফিজিক্যাল স্টেট হচ্ছে সলিড এবং তারা ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিক্যাল প্যাটার্ন দেখায়। ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিক্যাল প্যাটার্ন মানে এই যে আমরা দেখালাম এটা বা এটা। তো এই জিনিসটার মানে তুমি বুঝতেই পারছো যে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তারা খুব টাইটলি বাউন্ড, একে অপরকে ধরে রেখেছে ডিউ টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার তুমি বলো যেখানে যদি কারেন্ট ফ্লো করানো হয় তাহলে এই চার্জগুলো কি মুভেবল?
উত্তর হচ্ছে না। না স্যার। তাহলে এরা হচ্ছে যেহেতু টাইটলি বাউন্ড, তাহলে এরা মুভেবল বা ফ্রি নয়, তাহলে দে ক্যান নট মুভ ফ্রিলি। তো যেহেতু তারা ইজিলি মুভ করতে পারে না, তাহলে চার্জ যদি মুভ না করে তাহলে কারেন্ট ফ্লো হবে না বা ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে না। তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে গেলে কি করতে হবে? দুটো উপায় আছে। ইলেকট্রিসিটি কন্ডাক্ট তখনই হবে যদি এর মধ্যে কিছু ইমপিউরিটি থাকে ক্রিস্টালের মধ্যে। ইমপিউরিটি মানে ধরো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, তার মধ্যে কিছু পটাশিয়াম আয়ন ফ্রি অবস্থায় ওর মধ্যে বসে আছে, এই কোন একটা ইন্টারস্টিশিয়াল পজিশন, মানে এইগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল পজিশন। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই ইন্টারস্টিশিয়াল পজিশনগুলোতে কোনো আয়ন, কোনো স্মল কোনো ইমপিউরিটি, ইমপিউরিটি মিনস যেটা তোমার ক্রিস্টাল তাছাড়া অন্য কিছু যদি থাকে, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালে কোনো ফ্লুরাইড থাকলো বা কোনো পটাশিয়াম থাকলো বা লিথিয়াম থাকলো, তাহলে সেগুলো হচ্ছে ইমপিউরিটি। সেই ইমপিউরিটি বা অশুদ্ধি, সেই ইমপিউরিটিগুলো যদি থাকে তাহলে ইমপিউরিটিগুলো তো ফ্রিলি থাকবে ওর ভেতরে, ওর ভেতরে তো তারা ল্যাটিস পয়েন্টে বা ল্যাটিস সাইটে থাকবে না। এই জিনিসগুলো আমরা পরে ডিসকাস করবো সলিড স্টেটের নিয়ে যে আলোচনা হবে, যে ল্যাটিস সাইট বলতে আমি কি বুঝি। প্রত্যেকটা ক্রিস্টালে আয়ন এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের জন্য নির্দিষ্ট ঘর আছে, সেই ঘরেই তারা থাকে, সেগুলোকে বলা হয় ল্যাটিস সাইট। এবার এছাড়া বাকি যে জায়গাগুলো, যে ভয়েডগুলো থাকে, ফাঁকা জায়গাগুলো থাকে, সেগুলো ল্যাটিস সাইট নয়। তো সেখানে ইমপিউরিটিগুলো থাকতে পারে। তো ইমপিউরিটিগুলো যেখানে থাকে সেগুলো ফ্রি, ওখানে কোনো বাউন্ড থাকে না তারা। তো ওই ফ্রিলি তারা মুভ করতে পারে যদি তার মানে কোনো একটা ক্রিস্টালের মধ্যে ইমপিউরিটি মানে আদার দ্যান ক্রিস্টাল আয়ন যদি কিছু থাকে, তারা ফ্রিলি মুভ করার জন্য কিছুটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। কারণ কি, ওই ইমপিউরিটিগুলো ফ্রি মানে তারা মুভ করতে পারছে, তাহলে তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে। এটা কেন বলে দিলাম, কারণ অনেকে হয়তো দেখতে পারে যে সোডিয়াম ক্লোরাইড, স্যার বলেছে সোডিয়াম ক্লোরাইড সলিড অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, তাহলে একটু ইলেকট্রিসিটি দিয়েই দেখি। তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ইলেকট্রিসিটি দিয়ে দিলে শক খেয়ে গেলে, কেন শক খেয়ে যাবে? কারণ ওটা সোডিয়াম ক্লোরাইডের জন্য ইলেকট্রিসিটি কন্ডাক্ট করেনি। সোডিয়াম ক্লোরাইড যেটা তোমার বাড়িতে আছে, সেই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অনেক ইমপিউরিটি আছে, পুরোপুরি পিওর না, ওটা ওটা কিছু হলেও ইমপিউরিটি আছে ওর মধ্যে, অন্য কোনো ফরেন আয়ন আছে, সেই ফরেন আয়নগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে দেবে। তো তার মানে এই নয় যে সোডিয়াম ক্লোরাইড সেখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করেছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যদি কোনো ইমপিউরিটি থাকে এক ক্রিস্টালের মধ্যে তাহলে সে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কিন্তু যদি পিওর সোডিয়াম ক্লোরাইড তুমি নাও তাহলে কিন্তু সেখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার কোনো প্রশ্নই নেই, কারণ তারা টাইটলি বাউন্ড। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড বা এই ধরনের কোনো আয়নিক কম্পাউন্ডকে বা সলিডকে যদি জলে দিয়ে দাও, তাহলে জলে দিলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো আয়নিক কম্পাউন্ড, জল হচ্ছে একটা পোলার সলভেন্ট, তাহলে জলে কি হবে? তারা ডিজলভ হয়ে যাবে। তাহলে জলে যখনই ডিজলভ হয়ে যাবে তাহলে কি হবে? জলে ডিজলভ হলে কি হয়? তারা আর ওই ক্রিস্টাল ফর্মে থাকবে? তারা কি ক্রিস্টাল ফর্মে থাকবে? না না স্যার। স্যার। তাহলে তারা কি হয়ে যাবে? সোডিয়াম ক্লোরাইডকে যদি জলে দিয়ে দাও তাহলে কি হবে? সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস ভেঙে যাবে, তাহলে তারা ফ্রি, প্রত্যেকটা ফ্রি আয়ন হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস আলাদা ঘুরে বেড়াবে নিজের মতো, ক্লোরাইড আলাদা নিজের মতো ঘুরে বেড়াবে। তাহলে এই যে ফ্রি হয়ে গেল তারা, তাহলে ফ্রি হলেই তারা খুব সুন্দর কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। এবার তুমি ইলেকট্রিসিটি পাস করাও, তাহলে দারুণ ইলেকট্রিসিটি কন্ডাক্ট হবে। শুধু পিওর ওয়াটারে যা ইলেকট্রিসিটি কন্ডাক্ট হতো, একটু লবণ মিশিয়ে দাও ওতে, দেখবে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হবে, তবে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে। তার মানে আয়নিক কম্পাউন্ড কিন্তু সলিড স্টেটে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করে না যদি তার মধ্যে কিছু ইমপিউরিটি থাকে অথবা তাকে কোনো সলিউশনে ডিজলভ করা হয় সলভেন্টে, তবেই সে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করে এবং সেটা হিউজ অ্যামাউন্টে করে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। কিন্তু যদি বলা হয় তোমাকে তাহলে কি আয়নিক কম্পাউন্ড সলিড স্টেটে করে, উত্তর হচ্ছে না। পিওরলি সলিড যদি হয় তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তারা করে না, কারণ তারা মুভ করতে পারে না। ওকে, তাহলে আমরা এখানে লিখবো ইন দি সলিড স্টেট in the solid the ions cannot move freely to conduct electricity. আচ্ছা, এবার এখানে একটা ব্র্যাকেট লিখছি যে কন্ডাক্ট ইলেকট্রিসিটি, কিছু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে যদি
কন্ডাক্ট ইলেকট্রিসিটি ডিউ টু ক্রিস্টাল ডিফেক্ট, মানে ইম্পিউরিটি যদি থাকে। ডিউ টু ক্রিস্টাল ডিফেক্টস। এবার ব্যাপার হচ্ছে তাহলে কখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে? when the ionic compounds are dissolved in water, the ions become more free to move, and as a result the solutions are very good conductors of electricity. ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। নেক্সট হচ্ছে যে এই আয়নিক কম্পাউন্ড গুলো না শক্ত, ভীষণ হার্ড। কেন হার্ড? কারণ তাদের মধ্যে ওমনি ডিরেকশনাল মানে নন ডিরেকশনাল আর ওমনি ডিরেকশনাল স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে থ্রু আউট দ্য ক্রিস্টাল। এটার কারণে তারা ভীষণ হার্ড। কিন্তু যখনই তার মধ্যে তুমি বাইরে থেকে একটা আঘাত করবে, সঙ্গে সঙ্গে না তারা ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যাবে। তার মানে এটাকে বলা হয় ব্রিটলনেস। তার মানে হার্ড মানে শক্ত কিন্তু খুব ভঙ্গুর, ব্রিটল মানে ভঙ্গুর। তুমি একটা সোডিয়াম ক্লোরাইডের যদি ক্রিস্টাল পাও কোথাও, দোকানে পাওয়া যায় দেখবে, ওই যে বিট লবণ যেটাকে বলা হয়, সেই রকম তুমি তার পাথর পেতে পারো। সেই রকম কোনো পাথর বা সেরকম কোনো ওই ক্রিস্টাল নিয়ে তুমি দেখবে সেটা খুব শক্ত পাথর, মানে শক্ত হার্ড। এবার তাকে একটু সামান্য আঘাত করবে, দেখবে তারা টুকরো টুকরো হয়ে যাবে। তার মানে ব্রিটল। তো হার্ড কিন্তু ব্রিটল। হার্ড কেন সেটা কি বললাম? কারণ হার্ড হচ্ছে যে তাদের যে আয়নগুলো রয়েছে, সে আয়নগুলো তারা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা বাউন্ড, তার মানে তারা হার্ড। কিন্তু আঘাত করলে তারা ভেঙে যায় কেন? এটা 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 যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি কেউ বলতে পারবে যে কেন আঘাত করলে হার্ড, আঘাত করলে ভেঙে যায় কেন? মানে তারা ফ্লেক্সিবল নয় কেন? ভেঙে মানে ব্রিটলের অপোজিট হচ্ছে ফ্লেক্সিবল। হ্যাঁ, তো ফ্লেক্সিবল নয় হার্ড, সরি ব্রিটল। ফ্লেক্সিবল নয় ব্রিটল, তার মানে তাকে একটু আঘাত করলে তারা ভেঙে যায় কেন? বলতে পারবে কেউ? কেন ভেঙে যায়? সাইন্টিফিক লজিক কারোর মাথায় কিছু আসছে? স্যার বন্ড গুলো খুব ছোট হয় সাইজে, তাই জন্য। মানে আঘাত করলে কি হয়? আঘাত করলে মানে প্রেস তাই করছো, মানে আঘাত মানে দ্যাট মিন্স প্রেসার তুই বেশি দিচ্ছ। ধাক্কা মারা মানে সেটা প্রেসারটা বেড়ে গেল তার উপর। এতে করে কি হবে বলো? আঘাত করলে কি হবে? প্রেসারটা বেড়ে যাবে, তাই তো? হঠাৎ ইনস্ট্যান্ট একটা প্রেসার বেড়ে যাবে। কোনো একটা পাথরের উপর তুমি একটা জোরে আঘাত করলে, তারপরে তার মধ্যে একটা একটা ফোর্স ক্রিয়েট করলে, এবং ফোর্স পার ইউনিট এরিয়া সেটা হচ্ছে একটা প্রেসার তৈরি করলো। এই প্রেসারটার জন্য কি পরিবর্তন হবে? কিছু ওদের মাথায় মধ্যে আসছে? একটা রিপালশন হবে। হ্যাঁ হ্যাঁ বলো। ওই আয়নগুলোর মধ্যে একটা রিপালশন হবে। হ্যাঁ, কেন রিপালশন হবে? স্যার আয়নগুলো সাইড বাই সাইড চলে আসবে প্রেসারের জন্য, তার জন্য রিপালশন হবে। এক্স্যাক্টলি। তারপরে এখানে ব্যাপারটা হচ্ছে, দেখো এই ছবিটা, দেখো এই ছবিটা খেয়াল করে তাহলে বুঝতে পারবে। এই ছবিটা যেটা আমরা জিওমেট্রিক্যাল প্যাটার্নটা দেখিয়েছিলাম, সেই জিওমেট্রিক্যাল প্যাটার্নে দেখো, ধরো যে কোনো একটা তুমি ছবি দেখো, ধরো প্রথম ছবিটাই আমরা যদি দেখি, এই ছবিটা ধরো ক্রিস্টালে এরকম একটা প্যাটার্ন রয়েছে।
এবার তুমি কি করছো, এখানে তুমি একটা আঘাত করছো পুরো ক্রিস্টালের উপর। তাহলে ক্রিস্টালের উপর আঘাত করলে কি হবে, এই এদের এই যে ক্লোরিন 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 গুলো আছে তাদের একটা সংকোচন হবে, প্রেসার ইউজ করছো মানে, তারপরে প্রেসার দিচ্ছ মানে তারা সংকোচন হবে। সংকোচন হলে কি হবে, এই ক্লোরিন গুলো আরো কাছাকাছি চলে আসবে, ক্লোরিন গুলো একে অপরের কাছাকাছি চলে আসবে একটা ইনস্ট্যান্ট টাইমের জন্য। যেই কাছাকাছি চলে আসবে তাহলে তাদের মধ্যে কি হবে, যেহেতু তারা সেম চার্জ, তারা কি করবে, একে অপরকে রিপিল করা শুরু করবে। তাহলে যারা যে অবস্থায় ছিল তার থেকে যখন আরো কাছে তুমি নিয়ে এলে বাই অ্যাপ্লাইং ফোর্স, তখন তারা কাছাকাছি চলে এসে এই অ্যানায়নগুলোর মধ্যে একটা রিপালশন হঠাৎ করে বেড়ে যাবে। রিপালশন বেড়ে গেলে তারা একে অপর থেকে ছিটকে বেরিয়ে যাবে। একে অপর থেকে ছিটকে যখন বেরিয়ে যাবে তখন কি হবে, তারা ভেঙে যাবে, ক্রিস্টালটা ব্রেক করে যাবে। ঠিক একই রকম ভাবে এইখানে যখন দ্বিতীয় ছবিতে যখন তুমি এখানে আঘাত করবে, এই ছবিটা দুটোই তো একসঙ্গে এক্সিস্ট করছে কোনো একটা ক্রিস্টালে, তখন সোডিয়াম সোডিয়াম গুলো তারা কি করবে, একে অপরকে কাছাকাছি চলে আসবে, কম্প্রেস হয়ে যাবে। যখন তুমি প্রেসার দিচ্ছ, কম্প্রেস হওয়া মানে তারা সোডিয়াম গুলো কাছাকাছি চলে এলো, তার মানে ক্যাটায়ন ক্যাটায়ন চার্জ রিপালশন হবে এবং তারা ব্রেক করে যাবে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে প্রথমত হচ্ছে আয়নিক হ্যাঁ কম্পাউন্ড, স্যার। আয়নিক কম্পাউন্ডগুলো হার্ড। কেন হার্ড? কারণ তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, এটা তো আমরা আগেই ডিসকাস করেছি, তাই জন্য তারা হার্ড শক্ত করে নিজেদের ধরে রাখছে। কিন্তু তার উপর একটা আঘাত করলেই তারা কি হচ্ছে, তারা যেহেতু তারা আরো কম্প্রেস হয়ে যাচ্ছে একটা তাৎক্ষণিক সময়ের মধ্যে, তাই জন্য তারা কি করছে, একে অপর থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ব্রিটল হয়ে যাচ্ছে। তাই জন্য আয়নিক কম্পাউন্ডস আর হার্ড অ্যান্ড ব্রিটল। যে কোনো আয়নিক কম্পাউন্ড কিন্তু ভীষণ শক্ত, কিন্তু তারা ভঙ্গুর হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, লিখবো দ্য আয়নিক কম্পাউন্ডস আর the ionic compounds are hard because of the omnidirectional strong electrostatic force extendly the compounds are hard because omnidirectional strong electrostatic force extending throughout the crystal but they are brittle কেন brittle বলছে, when the external pressure is applied on the ionic crystal, it may set up the anion and cation repulsions. Anion and cation repulsions because of this repulsive force the crystals break down
ঠিক আছে? নেক্সট হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট তাহলে কি হবে বলো দেখি, হাই হবে না লো হবে? আগে বলো মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট বলতে আমি কি বুঝি। যখন মেল্ট করবে, ক্রিস্টাল যখন মেল্ট করবে তখন কি হবে, কি চেঞ্জ হবে স্ট্রাকচারের মধ্যে? সলিড থেকে লিকুইড হবে। হ্যাঁ, সলিড থেকে লিকুইড হবে। তার মানে সলিড থেকে যে লিকুইড হবে এটা কেন হবে, মানে কি ক্রিস্টালের মানে মধ্যেকার ইন্টারনাল কি চেঞ্জ হবে? ওই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলি আছে ওদের মধ্যে ফোর্সটা কমে যাবে। হ্যাঁ, কমে গিয়ে তারা কি করবে? দূরে দূরে চলে যাবে। দূরে দূরে চলে যাবে। তাহলে তারা হচ্ছে প্রথমে যখন সলিড স্টেটে ছিল তারা এরকম কম্প্যাক্ট ওয়েতে ছিল, কম্প্যাক্ট, তারা টাইটলি বাউন্ড ছিল, তাদের ডেনসিটি খুব হাই ছিল। কিন্তু যত তুমি টেম্পারেচার বাড়াবে বা টেম্পারেচার বাড়িয়ে মানে এমন হবে যে টেম্পারেচার বাড়াতে বাড়াতে কি করবে, যত টেম্পারেচার দেবে তত কি হবে, এদের মধ্যে যে ইন্টারাকশনটা আছে সেই ইন্টারাকশনটা আস্তে আস্তে কমে যাবে। তো ইন্টারাকশনটা কমে গেলে তারা কি করবে, আস্তে আস্তে তারা একে অপর থেকে দূরে দূরে চলে যাবে। তো দূরে দূরে যদি চলে যায় তাহলে তাদের ডেনসিটি কি হয়ে যাবে, ডেনসিটি কমে যাবে। তো ডেনসিটি কমতে 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 একটা টাইম আসবে, একটা পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচারে অনেকটা তারা দূরে চলে যাবে এবং দূরে চলে গিয়ে ডেনসিটিটা অনেকটাই কমে যাবে। তখন আর তারা সলিড স্টেটে থাকবে না, তখন তাকে বলবো তারা কি লিকুইড স্টেটে চলে গিয়েছে, তখন তারা থাকবে লিকুইড স্টেট বলবো। তার মানে যত ডেনসিটি বেশি হবে তারা সলিড স্টেট, আয়নগুলো যত দূরে চলে যাবে আস্তে আস্তে তত তারা আস্তে আস্তে লিকুইফাই করবে, আরও আয়নগুলো দূরে দূরে চলে গেলে তারা হয়ে যাবে গ্যাসিয়াস স্টেট। ওকে? তো প্রথমে যখন তুমি নর্মাল রুম টেম্পারেচারে রেখেছো, নর্মাল রুম টেম্পারেচারে তুমি তাকে দেখছো যে সলিড, সলিড মিন্স তারা খুব কাছাকাছি আছে, ক্যাটায়ন আয়নগুলো টাইটলি বাউন্ড একে অপরকে টাচ করে রয়েছে। তাহলে এই অবস্থায় এবার তাকে কি করছো, রুম টেম্পারেচার থেকে আস্তে আস্তে টেম্পারেচার বাড়াচ্ছ। রুম টেম্পারেচার থেকে যখন আস্তে আস্তে টেম্পারেচার বাড়াচ্ছ, টেম্পারেচার দেওয়া মানে হিট দিচ্ছ, তার মানে তুমি কি করবে, দেখবে যে ওখানকার মধ্যে ইন্টারনাল যে মলিকিউল আয়নগুলো রয়েছে সেই আয়নগুলো কি করবে, আস্তে আস্তে ভাইব্রেট করা শুরু করবে। যত তুমি বাইরে থেকে হিট দিচ্ছ মানে এনার্জি দিচ্ছ, তারা ভাইব্রেট করা শুরু করবে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো। এই ভাইব্রেট করতে করতে তারা কি করবে, আস্তে আস্তে তারা দূরে চলে যাবে একে অপর থেকে। তাহলে একে অপর থেকে দূরে চলে গেলে তাদের ডেনসিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। এবার ডেনসিটি কমতে কমতে তুমি হিট আরো বাড়াচ্ছ, আরো বাড়াচ্ছ, আরো ডেনসিটি কমছে, আরো দূরে যাচ্ছে, আরো হিট দিচ্ছ, আরো দূরে যাচ্ছে। এই করতে 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 যখন একটা পার্টিকুলার হিট তুমি রিচ করবে, একটা টেম্পারেচারে রিচ করবে, যখন তারা সাফিসিয়েন্টলি ডিস্টেন্স তৈরি করবে, তারা অনেকটাই দূরে চলে যাবে, তাহলে ডেনসিটিটা অনেকটাই কমে যাবে, যে ডেনসিটিতে অ্যাকচুয়ালি তারা তাদের ফেজটা হবে লিকুইড। তো যে টেম্পারেচারে যা সলিড থেকে লিকুইডে কনভার্ট হয় সেটাকে বলা হয় মেল্টিং পয়েন্ট। এবার ঠিক একই রকম ভাবে আরো যদি তুমি ফার্দার টেম্পারেচার বাড়াতে থাকো তাহলে ওরা আরো দূরে যেতে থাকবে, আরো দূরে যেতে থাকবে। এইভাবে টেম্পারেচার বাড়াতে 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 আবার এমন দূরে চলে গেল যাতে করে তারা তাদের ডেন্সিটিটা একদম কমে গেল এবং তাদের স্টেটটা ফিজিক্যাল স্টেট হলো গ্যাসিয়াস স্টেট। তো এই যে লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হলো, এটা পার্টিকুলার যে টেম্পারেচারে হয় সেই টেম্পারেচারটাকে বলা হয় বয়লিং পয়েন্ট। তাহলে দুটো দুটো টেম্পারেচার রেঞ্জ আমরা দেখতে পাই, একটা হচ্ছে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, আর একটা হচ্ছে বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টে সলিড থেকে লিকুইড, আর বয়লিং পয়েন্টে লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেট। তাহলে এখানে জাস্ট পার্থক্যটা ফিজিক্যাল চেঞ্জ, এটা কোনো কেমিক্যাল চেঞ্জ নয়। ফিজিক্যাল চেঞ্জ মানে একে আবার যদি টেম্পারেচার তুমি কমিয়ে দাও আবার তারা কাছাকাছি চলে এসে সলিডিফাই করে দেবে। তার মানে এখানে জাস্ট সেপারেশনটা, তার মানে আয়নগুলো দূরে চলে যাচ্ছে, তাকে আবার টেম্পারেচার কমিয়ে দাও আবার তারা কাছে চলে এসে জুড়ে যাবে। এই যে জিনিসটা হয় এক্ষেত্রে যে কোনো মেল্টিং এবং বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে এটা হয়। তার মানে
এই যে গলন বা এই যে মেল্টিং বা বয়েলিং যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি পিওরলি একটা ফিজিক্যাল চেঞ্জ, নট কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ মানে কি, ভৌত প্রক্রিয়া। তার মানে এটা আবার টেম্পারেচার তুলে নাও, আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এইটা হচ্ছে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট। এখন প্রশ্ন হলো যে এদের এই যে আয়নিক ক্রিস্টালগুলো যারা আছে, এদের মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টটা কেমন হবে? হাই হবে আর লো হবে? হাই হবে। হাই হয়েছে। কেন হাই হবে? তো এদের মানে হবে। স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে, তো সেটাকে এদের তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, সেটাতে মানে ওভারকাম করার জন্য বেশি হিট লাগবে। আর যত মানে যাতে মানে ওই আয়ন্স গুলো apart হতে থাকে একটার পর একটা, তাই জন্যই এদের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট হাই। হাই হবে, এক্স্যাক্টলি। তো একদম নর্মালি নর্মাল সেন্স যেটা হচ্ছে যে এদের যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা দিয়ে এরা হোল্ড আছে, এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা যেহেতু স্ট্রং ফোর্স এবং এটা কম্প্যাক্ট, একটা ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিক্যাল প্যাটার্নে এরা থাকে, তার ফলে এরা খুব কম্প্যাক্ট থাকে, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ থাকে। এবার এরা ছাড়তে চায় না একে অপরকে। এবার যদি আমি এদেরকে ছেড়ে দূরে পাঠাতে চাই, তাহলে আমাকে খুব ফোর্স প্রয়োগ করতে হবে, খুব এনার্জি বেশি দিতে হবে। তো যার কারণে এটা খুব অনেক বেশি টেম্পারেচার লাগে এদেরকে সেপারেট করতে গেলে, এদেরকে লিকুইফাই করতে গেলে। তো সলিড থেকে লিকুইড করতে গেলে অনেক বেশি টেম্পারেচার এদেরকে দিতে হয়, আবার লিকুইড থেকে গ্যাসিয়াসে গেলেও এদের অনেক বেশি টেম্পারেচার এদেরকে দিতে হয়। তার মানে এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টটা কিন্তু ভীষণ হাই। যে কোনো মেল্টিং পয়েন্ট, যে কোনো কম্পাউন্ডে তুমি দেখবে মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টটা কিন্তু এদের ভীষণ হাই। তাহলে আমরা এখানে বলতে পারি যে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্টের ক্ষেত্রে সিন্স the electrostatic interactions between the ions in the crystals are generally strong, therefore their breakdown requires higher energies and hence the ionic compounds have higher melting and boiling points. Melting and boiling points. ঠিক আছে? সাত, সলিবিলিটি। বল, সলিবিলিটি কি হবে? স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। পোলার বলো। পোলার দ্রবণে স্যার, মানে মানে solubility যখন টা ভালো ডিপোজিশন হবে। হবে, কোশ্চেনটা বলো, কোশ্চেনটাকে যে বলছো কোশ্চেনটা বলে নাও।
স্যার মানে যখন এই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের মধ্যে তো ডিকম্পোজিশন হয়, মানে যখন গ্যাস থেকে একবারে যদি সলিডে করি, তাহলে কি এদের গ্যাস থেকে সলিডে হওয়ার মানে হতে পারবে এরা, মানে হ্যাঁ, আয়নগুলো গ্যাস থেকে সলিড, NaCl সলিড না এগুলো সলিড কি থেকে হতে গ্যাস? পারবে? সলিড থেকে গ্যাস বলছো না গ্যাস থেকে সলিড? তো গ্যাস থেকে, স্যার গ্যাস থেকে একবারে সলিড মানে ডিকম্পোজিশন প্রসেস। হ্যাঁ, ডিকম্পোজিশন প্রসেস নয়, মানে অ্যাকচুয়ালি আমি উল্টোটা বলি আগে। উল্টোটা হচ্ছে সলিড থেকে গ্যাস, এটা হয় সলিড থেকে গ্যাস, মানে ডাইরেক্টলি তুমি ওই টেম্পারেচার দিয়ে দিলে সলিড থেকে গ্যাস। এই সলিড থেকে গ্যাস যাওয়াটাকে বলা হয় সাবলিমেশন। হ্যাঁ স্যার, সাবলিমেশনটা হয়। হ্যাঁ, সাবলিমেশন। সেখানে লিকুইড স্টেটের মানে মাঝে যে লিকুইড স্টেটটার এক্সিস্টেন্স থাকে না, মানে তুমি একদম হাই টেম্পারেচার দিয়ে দিলে তার মানে ওটা একদম সলিড থেকে একদম ভেপার স্টেটে চলে যাবে। তো এইটা চলে যাওয়াটাকে বলে সাবলিমেশন। ঠিক একই রকম ভাবে টেম্পারেচারটাকে কুল করে দাও, সে ক্রিস্টাল জিওমেট্রিতে চলে আসবে, এটা হতে পারে। মাঝখানে লিকুইড স্টেট এক্সিস্ট করবে না। আমরা বর্ন এবার সাইকেল যখন ওকে স্যার। বর্ন এবার সাইকেল যখন পড়বো সেখানে দেখবো যে কোনো একটা মেটালকে আমরা ডাইরেক্ট হিট দিলাম হাই টেম্পারেচার, সে একেবারে সলিড থেকে গ্যাসিয়াস স্টেটে চলে গেল, তারপরে ডিকম্পোজ করে গেল, দ্যাট ইজ কল্ড সাবলিমেশন। ওকে স্যার, বুঝেছি। এটা তোমরা প্র্যাকটিক্যালও তোমরা করবে সাবলিমেশন, সেখানে দেখবে যে এটা আছে। আচ্ছা, সলিবিলিটি বলো, সলিবিলিটি। পোলার দ্রবণে মানে সলিবিলিটিটা ভালো হবে। হ্যাঁ, আমরা একটা খুব ছোটবেলা থেকে একটা কথা আমরা জানি যে সলিবিলিটিটা এক কথায় বলতে গেলে যেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক কথার অর্থ হচ্ছে যে যে পোলার সলভেন্ট সে সবসময় পোলার কোনো সাবস্টেন্সকেই ডিজলভ করে, আর যে নন পোলার সাবস্টেন্স বা নন পোলার সলভেন্ট সে সবসময় নন পোলার সাবস্টেন্সকে ডিজলভ করে। তো এটা হচ্ছে একটা জেনারেল কথা যে লাইক ডিজলভস লাইক। তো এক্ষেত্রে আয়নিক কম্পাউন্ডগুলো যেহেতু চার্জড, তার মানে আয়নস, তার মানে এরা খুব সহজে কিন্তু কি হবে না, কোনো আয়নিক সলভেন্ট বা পোলার সলভেন্ট সেখানে ডিজলভ হতে পারে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো এরা খুব হাইলি সলিউবল ইন ওয়াটার, লাইক ওয়াটার। কেন হয় আমরা বলেছিলাম যে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস এরা যখন জলে যায় তখন সোডিয়াম প্লাসের চারিদিকে জল মলিকিউল ঘিরে ধরে, যাকে বলা হয় হাইড্রেশন, আর ক্লোরাইড মলিকিউলের চারিদিকে জল ঘিরে ধরে, সেটাকে বলা হয় হাইড্রেশন। তো এই হাইড্রেশনটা ভীষণ ফেভারেবল একটা প্রসেস, যার ফলে তুমি সোডিয়াম ক্লোরাইডকে যখনই জলে দেবে সঙ্গে সঙ্গে কি করবে, তার জল মলিকিউলগুলো তাদের চারিদিকে ঘিরে ধরে তাদেরকে ডিজলভ করে দেবে। তো এটা হচ্ছে কেন হবে, কারণ জল হচ্ছে পোলার বলে। তো পোলার বলেই তারা কি করে সোডিয়াম এবং ক্লোরাইডের সঙ্গে হাইড্রেশনে যায়। তো এই জিনিসটা আমরা পরে আলোচনা করব ডিটেলে, সলিবিলিটি বলে আমরা আলাদা পার্ট পড়ব এই আয়নিক কম্পাউন্ডের মধ্যে। তো সেখানে আমরা এইটা নিয়ে বিশাল ডিটেলে আলোচনা করব, সেখানে অনেক কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে জাস্ট আমি খুব বেশি আলোচনা করবো না, এখানে জাস্ট একটাই কথা বলবো, সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডস আর সলিউবল ইন ওয়াটার বা পোলার সলভেন্ট, এই কথাটাই আমরা এখানে বলে রাখবো জাস্ট। এবার এটা নিয়ে পরে আমরা ফার্দার ডিটেলে ডিসকাস করব। তার মানে এখানে শুধু লিখে রাখো যে আয়নিক কম্পাউন্ডস are soluble in polar solvent. Polar solvents like water. ওকে, এইটুকু শুধু জাস্ট আমরা এখানে লিখে রাখছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আচ্ছা, এখানে আমরা একটা জিনিস একটু বলে দিতে পারি, সেটা হচ্ছে যে ধরো সোডিয়াম ক্লোরাইডকে আমরা জলে ডিজলভ করছি, তাহলে কি হয় সেটা আমরা একটু দেখি, একটু আলোচনা করি। এগুলো নিয়ে পরে আবার আলোচনা করবো আমরা, একটুখানি আমাদের সময় আছে 10 মিনিট 15 মিনিট, একটুখানি আলোচনা করি। ধরো সোডিয়াম ক্লোরাইডকে তুমি জলে ডিজলভ করতে চাইছো, তাহলে কি হয়? যখনই তুমি সোডিয়াম ক্লোরাইডকে জলে দেবে না, প্রথমে সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস এই দুটো আয়নে ভেঙে যাবে।
এবার এই আয়নটা ভেঙে যাওয়ার পরে যেহেতু এটা ক্যাটায়ন হয়ে গেল আর এটা অ্যানায়ন হয়ে গেল, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা চার্জড, তো চার্জ স্পিসিস কখনো স্টেবল না, তারা আনস্টেবল। তো এই যে চার্জ স্পিসিস যেহেতু স্টেবল নয়, তাদেরকে তুমি জলে দিয়েছো, তাহলে কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে ওয়াটার মলিকিউলস। এই ওয়াটার মলিকিউলসের স্ট্রাকচার কি? এই রকম, যেখানে হাইড্রোজেন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে অক্সিজেনের মাথায় ডেল মাইনাস, হাইড্রোজেনের মাথায় ডেল প্লাস, এটা। তখন এটা হচ্ছে একটা ডাইপোলার মলিকিউল বা ডাইপোল, তাহলে ডাইপোল, তাহলে এটা হচ্ছে একটা ডাইপোল। এবার এই ডাইপোলার মলিকিউলস বা ডাইপোল যদি হয়, তাহলে এরা যখন ক্যাটায়নের পাশে আসবে, মানে জাস্ট তুমি কি করেছো, সোডিয়াম ক্লোরাইডকে জলের মধ্যে চুবিয়ে দিয়েছো, তাহলে প্রচুর ওয়াটার মলিকিউলস সেখানে আছে। এবার ওয়াটার মলিকিউলসগুলো কি করবে, এই সোডিয়ামকে ঘিরে ধরবে, যেহেতু এটা পজিটিভ চার্জ আর এটা হচ্ছে ডাইপোল। এবার ঘিরে যে ধরবে, এর কাছে দুটো চার্জ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কোন পাশটা সোডিয়ামের কাছে আসবে? ডেল নেগেটিভ। ডেল নেগেটিভ। এই যদি সোডিয়াম হয়, তাহলে ডেল নেগেটিভ চার্জ মানে অক্সিজেন সাইডটা এইভাবে এদের কাছে চলে আসবে। এইভাবে চলে আসবে। এবার এরপরে আরো একটা লেয়ার তৈরি হবে, সেকেন্ডারি লেয়ার। এবার এই যে জল ঘিরে ধরছে, এই জল ঘিরে ধরাটাকে বলা হয় হাইড্রেশন। এবং এর জন্য যে এনার্জিটা রিলিজ হবে, দ্যাট ইজ কল্ড হাইড্রেশন এনার্জি। আর এনথ্যালপি টার্মে যদি বলি, তাহলে সেটা হচ্ছে হাইড্রেশন এনথ্যালপি, ডেল এইচ অফ হাইড্রেশন। এটা রিলিজ হবে কেন? কারণ এই যে জিনিসটা হলো, এটা স্টেবল হবে আগের তুলনায়। তার মানে এইটা হাইড্রেশন হওয়ার পরে যে প্রোডাক্টটা হচ্ছে, সেটা যদি স্টেবল হয়, তার মানে এনার্জিটা সে অ্যাকচুয়ালি রিলিজ করছে, মাইনাস ডেল এইচ। ঠিক একই রকম ভাবে যখন এটা করবে, এটার ক্ষেত্রেও আমরা দেখব যে যখন জলের প্রেজেন্সে এই সিএল মাইনাসের কোন সাইডটা, সিএল মাইনাসের চারিদিকে জলের কোন সাইডটা আসবে, যেহেতু এটা নেগেটিভ সাইড, তাহলে জলের পজিটিভ সাইডটা আসবে, মানে হাইড্রোজেন সাইড। ঠিক আছে, এইভাবে তারা ঘিরে ধরবে। কারণ যখন নেগেটিভ সাইড তুমি দেখছো ক্লোরাইড, তো ক্লোরাইডের চারিপাশে সবসময় নেগেটিভ সাইড, নেগেটিভ সাইডের চারিপাশে সবসময় পজিটিভ সাইডটা আসবে। তো হাইড্রোজেন দেখো ডেল প্লাস আর অক্সিজেন ডেল মাইনাস, তাহলে হাইড্রোজেন সাইডটা আসবে। তো এটাও স্টেবল, এটাও যদি স্টেবল হয় ডিউ টু দিস হাইড্রেশন, তাহলে এখানেও এনার্জি রিলিজ হবে, তাহলে এখানেও ডেল এইচ হাইড্রেশন যেটা হবে সেটা নেগেটিভ হবে। ঠিক আছে, এবার তুমি দেখো এই যে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার এই সেকেন্ড স্টেপটা তো ফেভারেবল তুমি দেখতে পাচ্ছ, কিন্তু ফার্স্ট স্টেপটা দেখো, ফার্স্ট স্টেপটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালকে ভাঙতে হচ্ছে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাসে। তো এটাকে এনার্জি দিতে হবে না এনার্জি নিতে হবে, কি মনে হয়? এনার্জি দিতে হবে। এনার্জি দিতে হবে। তো এনার্জি দিয়ে এটাকে ব্রেক করতে হবে, NaCl ক্রিস্টালকে ব্রেক করে Na প্লাস Cl মাইনাস করতে হবে। তো যে এনার্জিটা দিতে হয় বা যে এনথ্যালপিটা দিতে হয়, সেটাকে বলা হয় ল্যাটিস এনথ্যালপি, যেটাকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা দিতে হবে মানে প্লাস ইউএল, ল্যাটিস এনথ্যালপি বা ল্যাটিস এনার্জি টার্ম হলো ল্যাটিস এনার্জি। তাহলে এবার দেখো ল্যাটিস এনথ্যালপি, তাহলে এবার তুমি খেয়াল করো ল্যাটিস এনথ্যালপি, তো যেটা হচ্ছে ল্যাটিস এনথ্যালপি, তার মানে ল্যাটিস এনথ্যালপি কি না, কোনো একটা আয়নিক ক্রিস্টালকে ভাঙতে গেলে, এক মোল পরিমাণ কোনো একটা আয়নিক ক্রিস্টালকে তার আয়নে ভেঙে ফেলতে যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে, তাকেই বলা হবে ল্যাটিস এনথ্যালপি। তার মানে এক মোল NaCl ক্রিস্টালকে ভেঙে Na প্লাস Cl মাইনাস তৈরি করতে যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে বা যে পরিমাণ এনথ্যালপি আমাকে দিতে হবে, সেটাকে হচ্ছে বলা হচ্ছে ল্যাটিস এনথ্যালপি। তাহলে এই ল্যাটিস এনথ্যালপির মানটা কি বেশি হবে না কম হবে, কি মনে হয়? বেশি হবে। বেশি হবে। কারণ বেশি হবে। হ্যাঁ, কারণ NaCl খুব টাইট ক্রিস্টাল, স্ট্রং ক্রিস্টাল, তাদেরকে ব্রেক করতে অনেক বেশি এনথ্যালপি লাগবে বা এনার্জি লাগবে। তাহলে এটা তো একটা পজিটিভ কোয়ান্টিটি। এবার তুমি যখন সোডিয়াম ক্লোরাইডকে জলে ডিজলভ করো,
তুমি কি বাইরে থেকে ল্যাটিস এনথালপি দাও, মানে আগুন টাগুন দাও বাইরে না থেকে? স্যার। তাহলে বাইরে না থেকে স্যার। আগুন তো দাও না, তাহলে এই ল্যাটিসটা ব্রেক করে কেন? এটা তো ব্রেক করার কথা না, মানে NaCl থেকে Na+Cl- হওয়ার কথা না। জলের মধ্যে কি এমন শক্তি আছে যে NaCl কে ভেঙে দেবে? বলতে পারবে কেউ? তুমি তো বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইডকে যখন জলে ডিজলভ করো, তুমি সে ঠান্ডা জল গরম জল যাই দাও না কেন, সোডিয়াম ক্লোরাইড দিলে ডিজলভ হয়ে যাবে। হ্যাঁ, কোনো কিছু বাইরে থেকে কিছু দিতে হয় না। বাইরে থেকে কোনো হিট টিট কিছু দিতে হয় না। তাহলে এই ইউএল এই ইউএল এর সোর্সটা কি? বলো বলো বলো। বলো। দেখো, এইটা হচ্ছে লাস্ট, এই স্টেপটা হচ্ছে সলিউবেল, এই জায়গাটা এসে সলিউবেল হয়ে গেল। তাহলে আলটিমেটলি ওকে ওকে এখান থেকে এখানে আসতে হবে। এই যে স্টেটটাকে বলা হয় সোডিয়াম প্লাস অ্যাকুয়াস, এইটাকে বলা হয় Cl মাইনাস অ্যাকুয়াস। অ্যাকুয়াস এইটা হচ্ছে সলিউবেল পার্ট। তাহলে কোনো একটা সোডিয়াম ক্লোরাইডকে জলে দিলে সলিউবেল হবে, সেটা এখান থেকে এখানে আসবে, কিন্তু সেটা আলটিমেটলি দুটো স্টেপে হয়। হ্যাঁ, তো দুটো স্টেপে হয়ে আলটিমেটলি এখান থেকে এখানে আসে। তো তার মধ্যে একটা হচ্ছে আনফেভারেবল, মানে এনার্জি তোমাকে দিতে হবে, আর একটা হচ্ছে ফেভারেবল, মানে এনার্জি রিলিজ করবে। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি এখানে আসতে হয়, তাহলে অ্যাকর্ডিং টু হেসেস ল কি বলে, এনার্জি তোমার নেগেটিভ হতে হবে। তাহলে এনার্জি নেগেটিভ যদি হয়, তাহলে অ্যাকর্ডিং টু হেসেস ল তোমার কি হবে, যদি এখান থেকে আসতে হয়, তাহলে টোটাল ডেল এইচ সলভেশন সেটা হচ্ছে নেগেটিভ হতে হবে। তাহলে এখান থেকে এসব নেগেটিভ হবে, তাহলেই তো এখান থেকে এটা আসবে। তার মানে এখান থেকে এইটা যে আসবে সোডিয়াম ক্লোরাইড থেকে সলিউবেল হবে, কিছু এনার্জি রিলিজ করতে হবে, ডেল এইচ সলভেশন। তাহলে অ্যাকর্ডিং টু হেসেস ল আমরা বলতে পারি না ডেল এইচ সলভেশন ইজ ইকুয়াল টু ইউএল আর ডেল এইচ হাইড্রেশন যোগফল? মনে আছে? অ্যাকর্ডিং টু হ্যাঁ হেসেস ল স্যার। কি বলে, যে কোনো একটা প্রসেস তুমি সিঙ্গেল স্টেপে করো আর মাল্টি স্টেপে করো, টোটাল এনার্জি ইজ কনজার্ভ। তার মানে আমরা বলতে পারি ডেল এইচ সলভেশন is equal to UL minus del H হাইড্রেশন। তো এই ডেল এইচ সলভেশনটাকে যদি নেগেটিভ হতে হয়, তাহলে ডেল এইচ সলভেশন মাস্ট বি নেগেটিভ। তাহলে মাস্ট বি নেগেটিভ হতে গেলে বলো তো দেখি, এদের মধ্যে কে বড় হতে হবে আর কে ছোট হতে হবে? হাইড্রেশন বড় হতে হবে। হাইড্রেশনটা বড় হতে হবে। হাইড্রেশন মানে এই হাইড্রেশনের দরুন যে এনার্জিটা রিলিজ হবে সেটা অনেক বেশি হতে হবে অ্যাজ কম্পেয়ার টু ল্যাটিস এনথালপি যেটা লাগছে। তার মানে তোমার এই যে ডেল এইচ হাইড্রেশন তার ম্যাগনিটিউড এটা মাস্ট বি গ্রেটার দ্যান ল্যাটিস এনার্জি, তার ম্যাগনিটিউড থেকে বেশি হতে হবে। তাহলে তোমার বাইরে থেকে এনার্জি দেওয়া লাগবে না স্যার। তাহলে ও ওই হাইড্রেশন যেটা হবে সেখান থেকে এনার্জিটা পেয়ে যাচ্ছে, তাহলেই সে সলিউবল হয়ে গেল। এবার যদি দেখা যায় কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে ডেল এইচ হাইড্রেশনটা ল্যাটিস এনার্জি থেকে কম, তাহলে কি হবে? তাহলে সে সলিউবল হবে না হবে? তাহলে এই সলভেশনটা বেশি হয়ে যাবে, মানে পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ ওটাকে ব্রেক করতে গেলে বাইরে থেকে এনার্জি দিতে হবে। হ্যাঁ, তাহলে সলিউবল করতে গেলে তাই কি করতে হবে, বাইরে থেকে এনার্জি দিতে হবে। তাই নর্মাল টেম্পারেচারে সে সলিউবল হবে না। বুঝতে পেরেছো? তাহলে কিছু কিছু কম্পাউন্ড দেখেছো না জলে সলিউবল নয়, তো তাদেরকে তো হিট দিলেই সলিউবল হয়ে যায়। তার মানে যারা নর্মাল টেম্পারেচারে সলিউবল নয়, তার মানে এটা কি, তার মানে তার সেই কম্পাউন্ডের ল্যাটিস এনার্জিটা হাইড্রেশন এনার্জির থেকে বেশি। তার মানে হাইড্রেশন এনার্জি ইজ নট সাফিসিয়েন্ট ফর দোজ কেসেস, হাইড্রেশন এনার্জি নট সাফিসিয়েন্ট টু ওভারকাম দি ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি একটা পজিটিভ কোয়ান্টিটি,
তাকে ওভারকাম করতে গেলে অবশ্যই হাইড্রেশন এনার্জি তার থেকে মোর হতে হবে, তবেই কিনা ওটা সাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ হবে না। তার মানে সলভেশন পসিবল তখনই যদি ডেল এইচ হাইড্রেশনটা ল্যাটিস এনার্জি থেকে বড় হয়, তার ম্যাগনিটিউডটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যে কোনো আয়নের ক্ষেত্রে, শুধু সোডিয়াম ক্লোরাইডের নয়, যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখব। এবার এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আবার। এবার এইটা হচ্ছে আমাদের প্রথম কথা যে সলিউবল এইভাবে হয়। এবার এখানে হাইড্রেশন এনথালপি আর ল্যাটিস এনথালপি দুটোর ইকুয়েশন চাই আমার। দুটো ইকুয়েশনকে ব্যবহার করে আমরা সলভেশন এনথালপি বার করতে পারি। তো আমরা হাইড্রেশন ল্যাটিস এনথালপিটা তো আমরা ডিটেলসে পড়বো। হাইড্রেশন এনথালপির আমরা একটা ইকুয়েশন লিখে রাখছি এখানে। হাইড্রেশন এনথালপি নিয়ে তোমাদের ডেরিভেশন বা কিছু নেই, জাস্ট একটা ইকুয়েশন তোমাদের এখানে লিখে যাচ্ছি। এটা হচ্ছে, এটাকে বলা হয় ল্যাটিমার ইকুয়েশন। যে ইকুয়েশন থেকে আমরা কোন একটা আয়নের হাইড্রেশন এনথালপি বার করতে পারি। del H of hydration that is equal to minus 60900 z square divided by r plus 50 kilojoule per mole। ঠিক আছে? তার আরটা হচ্ছে, ধরো মনে করো সোডিয়াম প্লাস, তার হাইড্রেশন এনথালপি বরাবর করছো, এই যে সোডিয়াম প্লাসের হাইড্রেশন এনথালপি। তো সেক্ষেত্রে তোমার এখানে আর এর জায়গায় সোডিয়াম প্লাসের রেডিয়াইটা বার করতে হবে, বসাতে হবে। আর জেডটা হচ্ছে সোডিয়াম প্লাসের চার্জ, আর বাকি সব তো দেওয়া আছে, সেগুলো ক্যালকুলেট করলেই তুমি হাইড্রেশন এনথালপি পেয়ে যাবে। তাহলে এখানে আর হচ্ছে রেডিয়াস অফ আয়ন, আর জেডটা হচ্ছে চার্জ অফ দি, ঠিক আছে? লিখেছো? হ্যাঁ স্যার। তাহলে দেখো সাইজ বাড়লে, ক্যাটায়নের বা অ্যানায়নের সাইজ বাড়লে হাইড্রেশন এনথালপি কি হবে? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড দিলে আর এই নেগেটিভ সাইনটার কোনো রোল নেই। তাহলে ম্যাগনিটিউড অফ হাইড্রেশন এনথালপি ইজ প্রপোর্শনাল টু 1/r, তাই না? হ্যাঁ স্যার। তাহলে সাইজ যত বাড়বে হাইড্রেশন কম হবে। কেন বলো তো দেখি, বলতে পারবে কেউ? কেন জল ঘিরে ধরবে কম? সাইজ ঘিরে বাড়লে ধরার জায়গাটা তো কম পাবে। কেন? সাইজ বাড়লে তো ঘিরে ধরার জায়গা বেশি হয়ে যাবে। স্যার সাইজ বাড়লে জেড50টা কমে যাবে, ফলে অ্যাট্রাকশনটা কমে যাবে। এক্স্যাক্টলি, একদম। আমরা এটা ওই অ্যাসিড বেস চ্যাপ্টারও বলেছিলাম যে কি হচ্ছে না, যত সাইজ বাড়বে আয়নের, তাহলে তো জেড এফেক্টিভটা কমে যাবে। তো জেড এফেক্টিভটা যদি কমে যায়, তাহলে কি হবে, সে জল ওয়াটার মলিকুলকে অ্যাট্রাক্ট করতে পারবে না বেশি, তাহলে কম পরিমাণ ওয়াটার মলিকুল আসবে। আর কম পরিমাণ ওয়াটার মলিকুল আসা মানে হাইড্রেশন এনথালপি কমে যাবে। যত ওয়াটার মলিকুল ঘিরে ধরবে তত হাইড্রেশন এনথালপি বাড়বে। তো যেহেতু সাইজ বাড়লে জল ওয়াটার মলিকুল কম সারাউন্ডেড হবে, ফলে হাইড্রেশন এনথালপির মানটা কম কম হবে। ওই জন্য সাইজ বাড়লে হাইড্রেশন এনথালপি কমবে, আর সাইজ কমবে হাইড্রেশন এনথালপি বাড়বে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ইকুয়েশনটা তোমরা একটু মনে রাখবে। এটাকে বলা হয় ল্যাটিমার ইকুয়েশন। আমরা পরে বিভিন্ন জায়গায় আমরা এটাকে ব্যবহার করব। ওকে, সাইজ যত বাড়বে হাইড্রেশন এনথালপি তত ডিক্রিজ। তাহলে যদি বলা হয় এদের, যদি বলা হয় হাইড্রেশন এনথালপি
কি হবে? তাহলে তুমি কি বলবে? লিথিয়ামের বেশি হবে সবার থেকে। তাহলে সাইজ অর্ডারটা হচ্ছে এটা, আর যত সাইজ কম হবে হাইড্রেশন এনথালপি বেশি হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ডস, আমাদের বেসিক আলোচনা। আজকে আমাদের ফান্ডামেন্টাল লেকচার হলো, এখানে আমরা কিছু প্রিলিমিনারি কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। আয়নিক কম্পাউন্ড কি এবং আয়নিক কম্পাউন্ডের কী কী প্রপার্টিজ আমরা দেখতে পারি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে নেক্সট ডে থেকে আমরা একদম এর ভিতরের জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেমন পাউলিক ইউনিভ্যালেন্ট রেডিয়াই, হ্যাঁ, যেটা আমরা আগেও ডিসকাস করেছিলাম, সেটা আমরা এখানে কিছুটা ধারণা দেব একটু হালকা করে, কারণ আমরা অলরেডি পিরিয়ডিক প্রপার্টিজ এটা পড়ে ফেলেছি। আচ্ছা, তারপরে এখানে মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে রেডিয়াস রেশিও রুল। সেখানে খুব ইম্পর্টেন্ট, রেডিয়াস রেশিও রুলের উপর পুরো জিনিসটাই দাঁড়িয়ে রয়েছে আয়নিক কম্পাউন্ডে। সেখানে আমরা রেডিয়াস রেশিও ক্যালকুলেশন, একটা রেডিয়াস রেশিও ক্যালকুলেশন প্রত্যেক বছর পরীক্ষায় থাকে, মানে এখান থেকে 3 নাম্বার তোলা একদম সহজ, পুরো নোন বলে দেবো, 4টে দিয়ে বলে দেবো, তার মধ্যে একটা আসবে। তো এগুলো আছে, এগুলো আমরা নেক্সট দিন থেকে শুরু করব। ঠিক আছে? বোঝা গেল? ওকে, তাহলে আজকে আমাদের পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস তোমাদের থার্সডে 12:30। ওকে। ওকে স্যার।